আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নি উচ্চ বিদ্যালয় ফেনী জেলা এবং বাংলাদেশের নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি। আমি এনামুল হক, সহকারী শিক্ষক, সুন্নি উচ্চ বিদ্যালয় ফেনী সদর, ফেনী। আজকের পাঠ আমরা নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞানের নকদান বই নিয়ে আলোচনা করব। আজকে পাঠের শিক্ষণফল, নকদান বইয়ের ধারণা ও বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করতে পারবো, নকদান বইয়ের শ্রেণীবিভাগ করতে পারবো, এক ঘরে নকদান বই প্রস্তুত করতে পারবো। দেখো, আমরা কি ছবি দেখি, দেখতে পাচ্ছি কি বাংলাদেশের কাগজে মুদ্রা। এরপর আরো দুটো ছবি দেখো, আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি এক বান্ডেল টাকা, আর এক জায়গায় দেখতে পাচ্ছি একটা দোকানে একজন দোকানি এবং খরিদ্দার। তার মানে এখানে কি হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে নগদ লেনদেন হচ্ছে। তাহলে আজকের পাঠ আমাদের নকদান বই। তোমরা তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় নকদান বই ধরো। আমরা নকদান বই কি একটু জেনে নিই। নাম থেকে বোঝা যাচ্ছে নগদ লেনদেন নিয়ে নকদান বই। তোমরা একটু দেখো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন হয়, সেই লেনদেনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই লেনদেনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে নগদ লেনদেন, অপর ভাগ হলো অনগদ লেনদেন। এর মধ্যে কিছু লেনদেন নগদে হয়, কিছু লেনদেন নগদে হয় না, ধারে হয় বা অনগদ হয়। তারও হইতে পারে, আর কিছু নগদ টাকা লাগেই না, এই ঘটনাগুলো হয়ে থাকে। এখন দেখো, নগদ লেনদেন আবার দুটো দিক থাকে। এর মধ্যে একটি হচ্ছে প্রাপ্তি, আরটি হচ্ছে প্রদানের দিক। নগদ টাকা আমরা পেয়ে থাকি, আবার নগদ টাকা আমরা প্রদানও করে থাকি। পরবর্তী যে কথাটা, নকদান বই হিসাবের প্রাথমিক বই এবং জাবেদার অন্যতম শাখা। আমরা যে কথাটা জানলাম সর্বশেষ এখানে একটা কথা, নকদান বই হিসাবের একটি প্রাথমিক বই। প্রাথমিক বই মানে কি, জাবেদার অন্যতম একটি শাখা। তাহলে আমরা কি বলতে পারি নকদান বইটা কি? তোমরা একটু চিন্তা করো, নকদান বইটা কি হতে পারে। দেখো, এখন আমরা এই কথাগুলোর আলোকে নকদান বইয়ের সংজ্ঞাটা আমরা একটু দেখি। নকদান বইয়ের সংজ্ঞাটা তোমরা দেখো। নকদান বই হচ্ছে যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও পরিশোধগুলো তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয়, সেই বইকে নকদান বই বলা হয়। আমরা তোমাদের প্রশ্ন, স্যার এখানে তারিখের ক্রম অনুসারে কেন? আগে আমরা বলেছি নকদান বই হিসাবের প্রাথমিক বই এবং জাবেদার অন্যতম একটি শাখা। তো জাবেদা বললে আমরা কি বুঝি, তারিখের ক্রম অনুসারে। তাহলে যেখানে হবে সকল প্রকার নগদ লেনদেন, সকল প্রাপ্তি প্রদানগুলাকে তারিখের ক্রম অনুসারে আমরা লিপিবদ্ধ করব, সেগুলো হচ্ছে নকদান বই। আশা করি তোমরা সংখ্যাটা বুঝতে পেরেছ। এখন দেখো, আমরা নকদান বইয়ের বৈশিষ্ট্য জেনে নিই। দেখো, এক নম্বর বৈশিষ্ট্য, নির্দিষ্ট চক অনুসরণ করা হয়। নকদান বই আমি আমার মতো করলে হবে না, এটা নির্দিষ্ট চক এক্ষেত্রে অনুসরণ করতে হয়। এরপরে নকদান বইয়ের আমরা আগেই বলছি, এর যে প্রথমে আলোচনার মধ্যে যে নকদান বইয়ের প্রাপ্তি এবং প্রদান দুইটা দিক আছে। প্রাপ্তিসমূহ ডেবিট, প্রদানসমূহ ক্রেডিট। সকল প্রাপ্তিকে ডেবিট দিকে, সকল প্রদানকে আমরা ক্রেডিট দিকে রাখবো, মনে রাখবো। আগেই বলেছি এটি একটি প্রাথমিক বই, তবেও যদি এটি একটি প্রাথমিক বই হয়, এটি পাকা বইয়ের ন্যায় কাজ করে। আর মোট নগদ প্রাপ্তি এবং প্রদান জানা যায়। নকদান বইয়ের মধ্যে একটা প্রতিষ্ঠানের মোট কত টাকা নগদ পাওয়া গেছে এবং মোট কত টাকা নগদ প্রদান করা হয়েছে তা এখান থেকে জানা যায়। এরপর হচ্ছে প্রাপ্তি ও প্রদানের পার্থক্যের মাধ্যমে উদ্বৃত্ত জানা যায়। একটা ব্যবসা প্রতিষ্ঠানে এই নকদান বইয়ের প্রাপ্তি প্রদানের পার্থক্য দিয়ে নগদ কত টাকা আছে সেটা জানা যায়, একটা নির্দিষ্ট সময় অন্তর বা নির্দিষ্ট দিনে জানা যায়। 6, চুরি, আত্মসাৎ, অপচয় এবং ভুল হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। অনেক ক্ষেত্রে এখানে যারা দায়িত্বে থাকে, কেউ হয়তো চুরি করতে পারে, সে চুরি, আত্মসাৎ এবং অপচয়, ভুল হওয়ার সম্ভাবনা এখান থেকে হ্রাস করতে পারে। চুরি, আত্মসাৎ, অপচয় এবং ভুল হওয়ার সম্ভাবনা হ্রাস পায়।
এর পরবর্তী যে কথাটা হচ্ছে নগদ তহবিলের উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়। যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যে নগদ প্রবাহের উপর বা আগমন প্রদানের উপরে টোটাল নিয়ন্ত্রণ রাখতে পারে এই নগদান বই যদি যথাযথভাবে লিপিবদ্ধ হয় বা রাখে। এখন দেখো আমরা এই নগদান বই নিয়ে কথা বললাম। এখন দেখো নগদান বই শ্রেণীবিভাগ। দেখো নগদান বই 4 প্রকার: 1 ঘর নগদান, 1 ঘর নগদান, 2 ঘর নগদান, 3 ঘর নগদান, খুচরা নগদান। 1 ঘর নগদান, 2 ঘর নগদান, 3 ঘর নগদান, খুচরা নগদান। আমরা নবম দশম শ্রেণীতে 1 গড়া, 2 গড়া এবং 3 গড়া নগদান বই আলোচনা করি। খুচরা নগদান তোমরা যখন উচ্চ মাধ্যমিকে যাবে তোমরা সেখানে করতে পারবে। খুচরা নগদান আমরা আপাতত আলোচনা করব না। তো আধুনিক নিয়মে এই নগদান বইয়ে এই 4 প্রকার ছাড়াও আরও কিছু কথা বলা আছে। নগদান সংক্রান্ত একটু জেনে নাও। বর্তমানে নগদান বইয়ের পরিবর্তে নিম্নোক্ত জাবেদা প্রস্তুত করা হয়। অনেক প্রতিষ্ঠান তারা নগদান বই করে না, করে প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা। প্রাপ্তি জাবেদাতে কেবলমাত্র নগদ প্রাপ্তিগুলো লিপিবদ্ধ হয়, প্রদান জাবেদাতে কেবলমাত্র প্রদানগুলো লিপিবদ্ধ হয়। এটা আমরা জাবেদা ক্লাসে বলেছিলাম, তোমরা আশা করি মনে আছে তোমাদের। এখন দেখো নগদান বই প্রস্তুত করতে হলে আমাদেরকে কিছু নিয়ম মানতে হয়। নিয়মগুলো কি দেখো। প্রথম কথা হচ্ছে যে বিষয়গুলো আমরা মনে রাখবো, নগদান বইয়ের আগে বলছে দুটি দিক, একটা হচ্ছে ডেবিট দিক, একটা হচ্ছে ক্রেডিট দিক। ডেবিট দিক হচ্ছে আমাদের জমা বা প্রাপ্তির দিক, ক্রেডিট দিক হচ্ছে আমাদের খরচের দিক। দ্বিতীয় কথাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে বাকি লেনদেন, পণ্য উত্তোলন, অবচয়, কারবারি বার্তা নগদান বইতে আসবে না। বাকি লেনদেন, পণ্য উত্তোলন, অবচয়, কারবারি বার্তা নগদান বইতে আসবে না। 4 নগদ লেনদেন নগদের ঘরে, চেকের লেনদেন ব্যাংকের ঘরে বসবে। ব্যাংকে যদি আমরা নগদ টাকা যদি ব্যাংকে জমা দিই সেক্ষেত্রে কন্টা বা বিপরীত দাখিল হয়। আমাদের 4 নম্বর এবং 5 নম্বর দেখো। এই ক্ষেত্রে এই কথা তোমরা ভালোভাবে মনে রাখবা যে আমাদের যেটা মনে রাখবো আমরা 4 এবং 5 নগদ টাকা ব্যাংকে জমা দিলে এবং ব্যাংক থেকে অফিসের প্রয়োজন উত্তোলন করলে, এই 2 টাকা যখনই হবে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া প্লাস ব্যাংক থেকে অফিসের প্রয়োজন উত্তোলন করলা, তখন কি করতে হবে আমাদেরকে কন্টা এন্ট্রি বা বিপরীত দাখিল হয়। আমরা এই 2টা এন্ট্রি পরবর্তীতে যখন আমরা 2 ঘর নগদান করবো তোমাদেরকে ভালোভাবে বুঝাবো। এখন জাস্ট মনে রাখবা এগুলা কন্টা এন্ট্রি হয়। এরপরে যে কথাটি ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে এটা ক্রেডিট দিকে কলাম, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে বা ব্যাংক কলামে বসবেন। পরবর্তী কথাটি হচ্ছে একজনের কাছ থেকে চেক পেয়ে অন্যজনকে প্রদান করলে উভয় দিকে নগদ কলামে বসে। কারো কাছ থেকে চেক পাইলাম, চেকটা পেয়ে আমি আরেকজনকে দিলাম। যেমন একটা উদাহরণ, যে রহিমের কাছ থেকে চেক পেয়ে করিমকে দেওয়া হলো। এই ধরনের অনেক এন্ট্রি থাকবে। তখন সেক্ষেত্রে আমরা প্রথমে পাইলাম, পাওয়ার সাথে সাথে নগদের ঘরে লিখবো। তোমরা হয়তো জানো যে কি চেক হলে ব্যাংক, কিন্তু এটা একটা ব্যতিক্রম। যে এই এন্ট্রিটা হচ্ছে আমাদের ব্যতিক্রম একটি কথা। যদি আমরা এটা তোমরা ভালোভাবে মনে রাখবা, এটা হচ্ছে ব্যতিক্রম আমাদের নগদান বইয়ের। চেক হলেও এটা ব্যাংকের ঘরে না বসে এটা বসবে নগদ কলামে। তোমাদের যাতে এটা মনে থাকে তোমরা একটু ভালোভাবে এটা মনে রাখবা যে চেকটা একজনের কাছ থেকে পেয়ে অন্যকে প্রদান করা হলে এটা উভয় দিকে নগদের ঘরে বসবে। চেকে পণ্য বা মাল বিক্রয় করলে ডেবিট দিকে ব্যাংক কলামে, চেকে পণ্য বা মাল ক্রয় করলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসে। এখন আসো আমরা 1 ঘর নগদান বইয়ের নমুনা চকটা দেখে নিই। দেখো নমুনা চক, এই নমুনা চকের জায়গায় প্রথমে প্রতিষ্ঠানের নাম হবে, এটা বাম পাশে ডেবিট, ডান পাশে ক্রেডিট। এরপর নাম লিখবো 1 ঘর নগদান বই, তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, তারিখ প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা। আমি এখানে ভাউচার হবে আধুনিক নিয়মে।
আবার বলছি, প্রথমে হবে শিরোনাম, তারপরে নগদান বই, এরপর তারিখ। তারিখ ঠিক এটা জাবেদার মতোই, প্রথমে যেটা বসবে সেটা হচ্ছে বছর বা সাল বসবে, মাস বসবে, তারপরে তারিখের ক্রম অনুযায়ী বসবে। তোমরা খাতায় এরকম একটা চক অতি দ্রুত তোমরা করে নাও। আমরা একটি অনুশীলনে যাব। আশা করি তোমাদের খাতা রেডি এবং তোমরা ঘরটা করেছ। ঘরটা করার পরে তোমরা দেখো এখন আমরা একটা সমস্যার সমাধান করব। প্রশ্নে তোমরা দেখো, জনাব আলীর ব্যবসায়ী লেনদেনগুলো নিয়ে একটি ১ ঘর নগদান বই প্রস্তুত করো। 2020 জানুয়ারি ১ নগদ জমা 25,০০০ টাকা, নগদে ক্রয় 5,০০০ টাকা, নগদে বিক্রয় 8,০০০ টাকা, জানুয়ারি 11 বেতন প্রদান 3,০০০ টাকা, জানুয়ারি 17 ভাড়া প্রাপ্তি 4,০০০ টাকা, জানুয়ারি 22 মণিহারি ক্রয় 1,০০০ টাকা, জানুয়ারি 28 আসবাবপত্র ক্রয় 10,০০০ টাকা। তোমরা অতি দ্রুত স্ক্রিনে করে তোমরা প্রশ্নটা লিখে নাও। এখন আসো আমরা এটা সমাধান দেখব, সমাধানটা কীভাবে করি। প্রথমে প্রশ্ন লেখা আছে জনাব আলীর ব্যবসা, তাহলে শিরোনাম হবে কি জনাব আলী। দেখো আমরা জনাব আলী লিখেছি, ঠিক আছে, আমরা জনাব আলী লিখেছি। এরপরে 1 ঘর নগদান বই, বাম দিকে ডেবিট দিক, ডান দিকে ক্রেডিট দিক। তারিখের ঘরে 2020 প্রাপ্তি প্রদান। এরপরে 52 নং খতিয়ান পৃষ্ঠা, 52 নং খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, তারিখ প্রদান 52 নং খতিয়ান পৃষ্ঠা। আশা করি তোমরা ঘরটা সবার করা হয়েছে। এখন দেখো, প্রথমে এখানে ছিল নগদ জমা, নগদ তহবিল প্রারম্ভিক তারিখে, শুরুর তারিখে যেটি শুরু থাকে সেটাকে আমরা বলি ব্যালেন্স বিডি। নগদ জমা ছিল আমাদের 25,০০০ টাকা, সেই 25,০০০ টাকাকে আমরা বলবো কি ব্যালেন্স বিডি 25,০০০ টাকা। সেটা বসবে সবসময় প্রাপ্তির দিকে। মনে রাখবা, নগদান বইয়ের ব্যালেন্স সবসময় বসে প্রাপ্তির দিকে, সর্বদা নগদান বইয়ের ব্যালেন্স প্রাপ্তির দিকে। নগদান বই কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না। তাহলে প্রাপ্তির দিকে আমরা লিখলাম 25,০০০ টাকা। এরপরে আমাদের কি ছিল নগদে ক্রয়, 5 তারিখ ছিল নগদে ক্রয়, তাহলে ক্রয় করলে টাকা চলে যায়, এটা হচ্ছে প্রদানের দিকে, ক্রয় হিসাব 5,০০০ টাকা। এরপরে আছে আমাদের কি আছে দেখি আমরা, এরপর আছে 8 তারিখে নগদে বিক্রয়, বিক্রয় করলে টাকা আসলে প্রাপ্তির দিকে, বিক্রয় হিসাব 8,০০০ টাকা। এরপর 8 তারিখের পর কি আছে আমরা দেখি, 11 তারিখ আছে আমাদের বেতন হিসাব, বেতন প্রদান। তো প্রদান বলে এটা প্রদানের দিকে, আমরা প্রদানের দিকে লিখলি বেতন 3,০০০ টাকা আমরা লিখলাম। এরপর কি আছে আমরা দেখি 17 তারিখ ভাড়া প্রাপ্তি বললে প্রাপ্তির দিকে, আমরা দেখি প্রাপ্তির দিকে লিখলাম ভাড়া হিসাব 4,০০০ টাকা। এবার দেখো মণিহারি ক্রয় 22 তারিখ, মণিহারি ক্রয় করলে আমাদের টাকা চলে যাবে, চলে গেলে প্রদানের দিকে আমরা লিখেছি 1,০০০ টাকা। এবার আছে আসবাবপত্র ক্রয় করলে তাও টাকা চলে যাবে, তাও আমরা লিখে ফেলি প্রদানের দিকে। তাহলে 22 তারিখে মণিহারি ক্রয় করেছিলাম আমরা, টাকা চলে গেছে প্রদানের দিকে, আসবাবপত্র ক্রয় করেছে টাকা চলে গেছে তাও প্রদানের দিকে। এবার সবসময় মনে রাখবা, নগদান বইয়ের ডেবিট দিকে তথা প্রাপ্তির দিকে টাকা বেশি হবে, সেটা আমরা যোগ করে ফেলবো। যোগ করে আমাদের কত হচ্ছে তোমরা দেখো, এখানে যোগ করলে হচ্ছে আমাদের এখানে 25, 8, 33 তারিখে 37,000। তাহলে আমরা যোগ করে লিখলাম 37,000। এখন দেখো আমাদের প্রদানের দিকে ক্রয় হিসাব, তারপরে আছে আমাদের বেতন হিসাব, তারপরে মণিহারি হিসাব, আসবাবপত্র হিসাব। এই যে এন্ট্রিগুলো, এগুলো আমরা যোগ করে যদি রাফ হিসাব করে দেখি হবে কত, 5 3 8,000, 8 1 9,000, 9 10 19,000, আর আমার এই পাশে ছিল 37,000।
37,000 থেকে 19,000 টাকা বিয়োগ করলে আমি কত পাই? 18,000 টাকা। কত পাই আমি? 18,000 টাকা। 18,000 টাকা পাই। যখনই আমি 18,000 টাকা পাইলে এখন তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখো, আমরা ক্যালকুলেটরটা হিসাব করে দেখি আমরা কত টাকা। এখানে আমাদের যোগফল হয়েছে 37,000। 37,000 থেকে আমরা বিয়োগ করব, যেটা 5 3 8, 8 9, 9 10 19,000। 19,000 আমরা বিয়োগ করি, তাহলে 18,000 টাকা। তোমরা দেখো আমরা ব্যালেন্সে 18,000 টাকা লিখেছি। এবার দেখো, তাহলে উভয় দিকে 37,000 মিলে গেল। এখন এটা ছিল জানুয়ারি মাস। জানুয়ারি পরে কোন মাস? ফেব্রুয়ারি মাস। ইতিপূর্বে তোমরা খতিয়ান করেছো, কারণ নগদান বই একটি জাবেদ এবং একটি কি খতিয়ান। তাহলে এই যে ব্যালেন্সটা ছিল, সেই ব্যালেন্সটা জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাস। জানুয়ারি মাসের যেটা শেষ, ফেব্রুয়ারিতে সেটা শুরু। সমাপনী ব্যালেন্সকে ব্যালেন্স সিডি আর প্রারম্ভিক ব্যালেন্সকে আমরা ব্যালেন্স বিডি বলে আমরা আখ্যায়িত করি। তাহলে এই 18,000 টাকা ব্যালেন্স বিডি হিসেবে বসে যাবে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। আমরা আজকে আর অঙ্ক করব না। এখন তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকবে 107 পৃষ্ঠার উদাহরণটি এবং যে কাজ আছে বইতে সে কাজটি করবে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে অবস্থান করো। আল্লাহ হাফেজ।